হ্যালো স্টুডেন্ট, অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টারের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমি তোমাদের শুভ স্যার। আমি তোমাদের বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ার ম্যাথের কোশ্চেনগুলো আমি তোমাদের করাচ্ছি। তো আমাদের চ্যানেলে তোমরা দেখতে পেয়েছো অলরেডি 2019 সালের পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পরীক্ষার যে অঙ্কর কোশ্চেনগুলো এসেছিল সেগুলো আমরা দুটো ভিডিওতে আমরা সলভ করে দিয়েছি, পুরোপুরি সলিউশন করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকো এখনো, তোমরা লাইভ সেকশানে গিয়ে অবশ্যই দুটো ভিডিও দেখে নিও। 2019 সালের কনস্টেবল পরীক্ষার সবগুলো অঙ্কের কোশ্চেন আমার কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে। আজ আবার একটা নতুন ক্লাসে নিয়ে এসেছি 2019 সালেরই জেল পুলিশ অর্থাৎ ওয়ার্ডারের যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই এক্সামের ম্যাথের কোশ্চেনগুলো আমরা অ্যানালাইজ করে দেখেছি যে 2019 সালের এই ওয়ার্ডারের পরীক্ষায়, প্রিলিমিনারি পরীক্ষায় যে পরীক্ষাটা 100 মার্কের হয়েছিল সেখানে 20খানা ম্যাথের কোশ্চেন ছিল। তাই এই 20খানা ম্যাথের কোশ্চেনকে আমরা দুটো ভিডিওতে, অর্থাৎ আমরা আজকে পার্ট 1 করব। পার্ট 1-এ 10খানা অঙ্ক কোশ্চেন থাকবে এবং পার্ট 2-তে আরো বাকি 10খানা অঙ্কর কোশ্চেনগুলো আমরা সলিউশন করব। চলো বেশি কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাই। তো ক্লাসে যাওয়ার আগে আমি একটু বলে দিই, আমাদের অফলাইনে কোচিংয়ে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, পূর্ব মেদিনীপুরের মহিষাদলে আমাদের অফলাইন কোচিং সেন্টার রয়েছে, আমাদের ইনস্টিটিউট রয়েছে অ্যাপেক্স কম্পিটিটিভ স্টাডি অ্যান্ড ট্রেনিং সেন্টার। অগ্নিবীরের জন্য পুরোপুরি ফ্রিতে অ্যাডমিশন, ফ্রিতে পড়াশোনা করানো হয়। তো কেউ যদি অ্যাডমিশন নিতে চাও, খুব শিগগিরই আমাদের নতুন ব্যাচ শুরু হবে। তোমরা এই যে নাম্বার দুটো রয়েছে, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে তোমরা ফোন করে কথা বলে নিও, যোগাযোগ করে নিও। অগ্নিবীরে আমাদের দেখো লাস্ট ইয়ার আমাদের প্রায় 26খানা স্টুডেন্ট চাকরি করছে অগ্নিবীরে। এছাড়া অন্যান্য পরীক্ষাতেও WBP-তে রয়েছে। অন্যান্য পরীক্ষায়ও যদি কোনো কেউ প্রিপারেশন নিতে চাও আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হয়ে, অবশ্যই এই দুটো নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও, যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলেই হবে। চলো এবারে আমি চলে যাই একদম 2019 সালের ওয়ার্ডারের প্রিলিমিনারি কোশ্চেন পেপারে। ফার্স্ট কোশ্চেন দেখো কি আছে, কি রয়েছে। 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে কোনটা সব থেকে বৃহত্তম সেটাই জানতে চাওয়া হয়েছে। কি বলেছে, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি সব থেকে বৃহত্তম। দেখো 4টে অপশন রয়েছে, 4টে অপশনের মধ্যে সব থেকে যেটা বড় সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। এখানে দেখো ফার্স্ট অপশন রয়েছে 30-এর 1/5। আচ্ছা তোমরা বলো 30-এর 1/5 মানে এর থাকলে কি করতে হয়? তোমরা সকলেই জানো, গুণ করতে হয়। আর 1/5 আছে, এইটা কাটাকুটি করলে কত হবে? এটা কাটাকুটি করলে দেখো 5/6, মানে 5 আর 30 কাটাকাটি করলে 6 হয়ে যাবে। অর্থাৎ অপশন এ তে যেটা রয়েছে তার ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম 6। অপশন এ তে যেটা রয়েছে তার ভ্যালু 6। একই রকম ভাবে অপশন সিটা করে নিই আগে, তারপরে বিডি করব। অপশন সি তে দেখো সবগুলো কিন্তু ক্যালকুলেট করে তোমাকে দেখতে হবে, ডিরেক্টলি কোনো সংখ্যা দেওয়া নেই। 50% মানে জানি আমরা 1/2 অর্থাৎ হাফ। তাহলে 50-এর অর্ধেক, 50-এর 1/2, 50-এর 1/2 দেখো 2 এর সঙ্গে যদি তুমি 50 কাটাকাটি করো এটার ভ্যালু এসে যাবে 25। একই রকম ভাবে অপশন বি তে রয়েছে 200-এর 2/5। তাহলে 200-র সঙ্গে 2/5 যদি তুমি গুণ করে দাও তো এটা কাটাকাটি করলে দেখো 5-এর সঙ্গে 20 কাটাকাটি করলে হবে 40, আর 40 আর 2 গুণ করে দিলে অপশন বি এর ভ্যালু আসছে 80। দেখো আমি গোল করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। তাহলে অপশন এ তে এলো 6, অপশন সি তে 25, অপশন বি তে 80। আর অপশন ডি তে রয়েছে 20-এর 0.2 অংশ। তাহলে 20-এর রয়েছে মানে গুণ 0.2। এইখানে দেখো দশমিক বিন্দুটা আমি যদি সরাতে চাই সেক্ষেত্রে আমি নিচে একখানা 10 আসবে, 0 0 ক্যান্সেল হলো। তাহলে 2 × 2 4, অর্থাৎ অপশন ডি এর ভ্যালু 4। এবারে তোমরা নিশ্চয়ই সকলেই বুঝতে পারছো কোনটা সব থেকে বৃহত্তম। অপশন বি
কারণ এখানে 80, 6, 25, 4, 80 সব থেকে বৃহত্তম। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 200 এর 2 এর 5 অর্থাৎ 80। আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, 16টি সংখ্যার গড় 8। তাহলে টোটাল 16খানা কোশ্চেন আছে, তাদের গড় হচ্ছে 8। যদি প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয় তাহলে সংখ্যাগুলির নতুন গড় কত? ভালো করে প্রশ্নটা বুঝবে। প্রশ্নটা কি বলেছে, 16খানা সংখ্যা রয়েছে, তাদের গড় বের করে দেখা গেল গড় কত আসছে, 8। এবারে ওই 16খানা সংখ্যার মধ্যে প্রত্যেকটাতেই 2 যোগ করা হচ্ছে, বলে দেওয়া আছে। দেখো প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হয়েছে, তাহলে প্রতিটি সংখ্যার সঙ্গে 2 যোগ করা হলে যে নতুন সংখ্যাগুলো পাওয়া যাবে, তাহলে নতুন 16খানা সংখ্যা পাওয়া যাবে, তাদের গড় কত জানতে চাওয়া হয়েছে। দেখো খুব ইজি কোশ্চেন, দেখতে মনে হচ্ছে 16খানা সংখ্যা তাদের নিয়ে হিসেব করতে হবে, কিন্তু কিচ্ছু করার দরকার নেই। আগে গড় কত ছিল, 8, পরে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে কত যোগ করা হয়েছে, 2, তাহলে নতুন গড় এসে যাবে। আগের গড়ের সঙ্গে তুমিও 2 যোগ করে দাও, নতুন গড় আমরা পেয়ে যাবো 10। দেখো 10 আছে অপশন ডি তে। দেখো পরীক্ষা সেন্টারে খাতা পেন দরকার নেই, 8 আর 2 মনে মনে যোগ করবে, অপশন ডি করে দিয়ে চলে আসবে। কোনো দরকার এরকম শর্ট ট্রিক শিখতে গেলে আমাদের অফলাইন ব্যাচে অবশ্যই তোমরা ভর্তি হয়ে যাও। চ্যাপ্টার ওয়াইজ আমরা তোমাদের ক্লাস করাই, চ্যাপ্টার ওয়াইজ আমরা নানা রকমের শর্ট ট্রিক্স আমি কিন্তু তোমাদের শিখিয়ে দেবো। চলো আর কথা বাড়াচ্ছি না, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে। কথাটার অর্থ কি ভালো করে বোঝো। অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে। দেখো ম্যাথে আমি দেখেছি স্টুডেন্টদের মধ্যে সব থেকে বেশি প্রবলেম হয়, আমরা কোশ্চেনটা না বুঝেই সলিউশন করার চেষ্টা করি। সবার আগে আমাদের বুঝতে হবে কোশ্চেনে কি বলা আছে, কোশ্চেনটা আগে তোমাকে বুঝতে হবে, তাহলে কিন্তু সলিউশন অনেক ইজি হয়ে যায়। সুতরাং কোশ্চেনটা ভালোভাবে বোঝার চেষ্টা করো। কোশ্চেন বলেছে দেখো, অমিত রাকেশের থেকে 5 বছর আগে জন্মগ্রহণ করে, তার মানে অমিত কিন্তু রাকেশের থেকে 5 বছরের বড়। অমিত আগে জন্মগ্রহণ করেছে, তার মানে অমিত কিন্তু রাকেশের থেকে 5 বছরের অবশ্যই বড় হবে। তার মানে আমি বলতে পারি অমিতের বয়স এবং রাকেশের বয়সের ডিফারেন্স হচ্ছে 5 বছর। ডিফারেন্স মানে পার্থক্য, বিয়োগফল, অর্থাৎ অমিত মাইনাস রাকেশ, এইটা তাহলে কত হবে, 5 বছর। এইটা হচ্ছে আমি পেলাম, এই ইনফরমেশনটা আমাদের কোশ্চেনে দেওয়াই রয়েছে। তারপরের লাইন দেখো, রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। তাহলে রাকেশ কি বলেছে, অনিলের থেকে 3 বছরের ছোট। তাহলে আমি বলতে পারি অনিলের বয়স মাইনাস রাকেশের বয়স, এইটা এসে যাচ্ছে আমাদের 3 বছর। বলতেই পারি, একই না? ভালো করে ভাষাগুলো পড়বে এবং বোঝার চেষ্টা করবে। পরের লাইনে কি বলে দেওয়া আছে দেখো, যদি অমিতের বর্তমান বয়স 17 বছর হয় তাহলে অনিলের বর্তমান বয়স কত? তাহলে কার বয়সটা বলে দেওয়া আছে, অমিতের বয়স 17 বলে দেওয়া আছে। তাহলে বলো তো কার জানতে চাইছে, অনিলের। তাহলে অমিতের সঙ্গে অনিলের তো কোনো ডিরেক্ট রিলেশন পাচ্ছি না, অমিত আর অনিল কি কোথাও একই লাইনে রয়েছে, কোথাও নেই। তাহলে আমাকে কি বের করতে হবে, এই যে সমীকরণটা পেয়েছি এই সমীকরণ থেকে সবার আগে রাকেশের বয়সটা বের করে নিতে হবে। অমিতের বয়স 17, তাহলে এইখানে যদি আমি এই সমীকরণে অমিতের বয়স 17 বসিয়ে দিই, আমি এই দিকে করছি 17 বসিয়ে দিই, মাইনাস রাকেশকে আর দ্বারা ডিনোট করছি, ইজ ইকুয়াল টু 5। সেখান থেকে দেখো আমরা আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি 17 মাইনাস 5, 17 মাইনাস 5 12, অর্থাৎ রাকেশের বয়স কত পাচ্ছি আমরা, 12। তাহলে এই যে রাকেশের বয়স 12 পেলাম, এই ভ্যালুটা যদি আমরা এবার এই নিচের সমীকরণটাই বসিয়ে দিই, অবশ্যই অনিলের বয়স আমরা পেয়ে যাব, হ্যাঁ কি না? তাহলে দেখো এই অনিল যেমন রয়েছে থাকলো, অনিলকে এ দ্বারা ডিনোট করছি। রাকেশের বয়স আমরা পেয়েছি 12, রাকেশের বদলে 12 বসিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আমরা এ ইজ ইকুয়াল টু পেয়ে যাব 12 প্লাস 3, এই মাইনাস 12 ওইদিকে চলে গেলে প্লাস 12 হয়ে গেল, অর্থাৎ অনিলের বয়স আমরা দেখো পেয়ে গেলাম 15 বছর। বলো অঙ্কটা কি খুব কঠিন? প্র্যাকটিস থাকলে খুব ইজিলি তোমরা করতে পারবে। সবার আগে তোমাদের কোশ্চেনটা বুঝতে হবে, তারপরে সলিউশনটা খুব সহজে তোমরা করতে পারবে। আশা করি বুঝতে পারছো।
হোপফুলি তোমরা এগুলো নিজেরাই পারবে, আমি তবুও তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখো, একটা মেনসুরেশন থেকে কোশ্চেন। একটা বর্গাকার জমির কর্ণ 30 মিটার। আগে জানতে হবে যে বর্গাকার জমি বা বর্গক্ষেত্র ব্যাপারটা কি জিনিস। বর্গক্ষেত্র হচ্ছে এমন একটা জ্যামিতিক চিত্র যার প্রত্যেকটা কোণ হবে 90 ডিগ্রি এবং চারটে যে বাহু থাকবে চারটে বাহুর দৈর্ঘ্যই হবে সমান। এই যে এই কোণগুলো 90 ডিগ্রি, চারটে কোণই 90 ডিগ্রি। এরকম একটা জমি রয়েছে, এই জমির কর্ণের মান বলে দেওয়া আছে 30 মিটার। এই যে কর্ণ, এর দুটো কর্ণ, আর আমরা জানি বর্গক্ষেত্রে দুটো কর্ণের মানই সমান হয়, অর্থাৎ এই কর্ণ যদি 30 হয় এই কর্ণও 30 হবে, তাহলে এইটার মান বলে দেওয়া আছে 30। ওই বর্গাকার জমির ক্ষেত্রফল বের করতে দিয়েছে। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এই ফর্মুলাগুলো তোমাদের অবশ্যই মুখস্থ রাখতেই হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি সবাই জানো, বাহু স্কয়ার। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য যদি আমার জানা থাকে, একটা বাহুর দৈর্ঘ্য মানে একটা বাহুর দৈর্ঘ্য যা হবে চারটে বাহুর দৈর্ঘ্য তাই হবে, একই সমান, তো তাকে আমি স্কয়ার করে দেবো, ক্ষেত্রফল পেয়ে যাবো। কিন্তু এক্ষেত্রে কি আমরা বাহুর মান জানি? এক্ষেত্রে তো বাহুর মান কোশ্চেনে বলাই নেই। কোশ্চেনে বলে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 30 মিটার। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য 30 মিটার যেহেতু বলে দেওয়া আছে, এবার আমাকে ভাবতে হবে কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা কি, সূত্র কি? কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। এইটা হচ্ছে কর্ণ, আর কর্ণের মান বলে দেওয়া আছে 30। দেখো এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো এই সমীকরণটা থেকে, এই সমীকরণটা থেকে আমরা বাহু ইকুয়াল টু পেয়ে যাবো 30/√2। এই যে √2 এইদিকে গুণ আকারে আছে, এইদিকে এসে ভাগ হয়ে যাবে 30/√2। এইবারে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করব, এখানে আমরা বাহুর মানটা পুট করে দেবো। এখানে বাহুর মানটা পুট করে দিলে 30/√2 তার স্কয়ার, তাই না? 30 এর স্কয়ার কত হবে? 900। √2 স্কয়ার 2, তাহলে 900 আর 2 কাটাকুটি করলে আমার অ্যান্সার এসে যাবে 450। দেখো কোথায় অপশন রয়েছে, অপশন ডি তে রয়েছে 450। দেখো অপশন ডি তে রয়েছে। আশা করি ক্যামেরায় দেখা যাচ্ছে, হ্যাঁ ক্যামেরায় দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো অপশন ডি তে রয়েছে 450। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি করলাম, প্রথমে যে কোশ্চেনটা জানতে চাইছে সেই কোশ্চেনটা আমি ভাববো। কোশ্চেন কি জানতে চাইছে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করার আমরা ফর্মুলা খুঁজবো। ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? বাহুর স্কয়ার। তাহলে যখনই আমি বাহুর স্কয়ার করতে যাচ্ছি তখন আমার মাথায় আসা উচিত যে বাহুর মান তো আমার জানা নেই, তাহলে বাহুর মানটা কিভাবে বের করব সেটা আমাকে ভাবতে হবে। তাহলে সেটা কিভাবে বের করব? যে ইনফরমেশনটা আমার কোশ্চেনে দেওয়া আছে সেই ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমি বাহুর মান বের করব। তাহলে কি ইনফরমেশন কোশ্চেনে দেওয়া আছে? যে কর্ণের দৈর্ঘ্য 30 মিটার। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র এবার আমাকে ভাবতে হবে। কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বাহু। তাহলে √2 ইন্টু বাহুর = আমি 30 করে দিতে পারি, সেখান থেকে বাহু ইকুইভ্যালেন্ট অফ 30/√2। এবার এই বাহুর দৈর্ঘ্যটা আমি পেয়ে গেছি, এই বাহুর দৈর্ঘ্যটা এখানে মান পুট করে দিয়ে ক্যালকুলেট করে নিলাম। দেখো খুব ইজিলি আমার অ্যান্সার এসে গেল 450। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি দেওয়া রয়েছে দেখো, এ ও বি এর বয়সের অনুপাত 3:5। তাহলে এ এবং বি এর বয়সের অনুপাত কত বলে দেওয়া রয়েছে? 3:5। বি এর বয়স এর থেকে 8 বছর বেশি। এই ভাষাটা তোমরা অনেকেই বুঝতে পারবে না, এটা ভালো করে বুঝবে কি বলতে চাইছে। বি এর বয়স এর থেকে 8 বছর বেশি, সবার আগে কোশ্চেন বুঝতে হবে। তাহলে অর্থাৎ বি এর বয়স এর থেকে 8 বছর বেশি, কথার অর্থ বি এবং এর বয়সের পার্থক্যই হচ্ছে 8 বছর। দেখো তোমাদের থেকে, ধরো তোমার থেকে আর একজন যে রয়েছে সেই দুজনের বয়স এর পার্থক্য হচ্ছে 8 বছর। তার মানে কি তোমার বয়সের থেকে তার বয়স বিয়োগ করলেই কিন্তু 8 পাওয়া যাবে, হ্যাঁ কি না? ভেবে দেখো, অবশ্যই হবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? বি এর বয়স এর থেকে 8 বছর বেশি। তাহলে আমি বলতে পারি বি মাইনাস এ = 8 বছর।
বলা যায়, হ্যাঁ কি না? দুজনের বয়সের বিয়োগফলই 8। এবারে তুমি ভাবো, যেহেতু এখানে বয়সের পার্থক্যটা কোশ্চেনে বলে দেওয়া রয়েছে, তাহলে অনুপাতের দিক থেকে দুজনের বয়সের পার্থক্য কত অনুপাত? দুজনের বয়সের ডিফারেন্স হচ্ছে, দুজনের বয়সের পার্থক্য হচ্ছে 5 - 3 অর্থাৎ 2 রেশিও 2 অনুপাত। তাহলে আমি বছর অর্থাৎ সংখ্যার বিচারে পার্থক্য কত পাচ্ছি? 8 বছর। রেশিওর বিচারে পার্থক্য কত পাচ্ছি? 2 ইউনিট বা 2 রেশিও। তাহলে আমি বলতে পারি 2 রেশিও ইজ ইকুয়াল টু 8 বছর। কি কোশ্চেন করেছে? এর বয়স কত? তাহলে এর বয়স কত রেশিও ছিল? দেখো এর বয়স ছিল 3 রেশিও। তাহলে আমি 2 রেশিওর মান যদি 8 হয়, তাহলে এখানে কত গুণ করতে হচ্ছে? না স্যার 4 গুণ করতে হচ্ছে। তাহলে 3 রেশিওর মান কত হবে? এখানেও 4 গুণ করে দাও, 4 × 3 = 12 বছর। আশা করি বুঝতে পারছো। তাহলে এর বয়স কত পেলাম? 12 বছর। দেখো পরীক্ষার সেন্টার এই কোশ্চেনটা মুখে মুখে হবে, একদম মনে মনে তোমরা করতে পারবে, এসব খাতা পেন কিচ্ছু দরকার নেই। যেহেতু এখানে পার্থক্য বলে দেওয়া আছে 8 বছর, তাহলে বের করবে 3 আর 2 এর পার্থক্য তো 2। তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 8। তাহলে 1 এর ভ্যালু কত হবে? 4। বা তোমরা এভাবে করতে পারো, কত গুণ করতে হচ্ছে? স্যার 4 গুণ করতে হচ্ছে। তাহলে কার বয়স জানতে চাইছে? এর বয়স জানতে চাইছে। তাহলে এর সঙ্গে 4 গুণ করে দাও, অ্যান্সার এসে যাবে 4 × 3 = 12 বছর। দেখো অপশন সি তে রয়েছে। আমি বোঝাচ্ছি বলে এত সময় লাগছে, এত কিছু আমি লিখে লিখে বোঝাচ্ছি। তোমরা যদি বাড়িতে প্র্যাকটিস করো, পরীক্ষা সেন্টারে কোনো সময়ই লাগবে না, 10 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। 1365, 1560, 1755 সংখ্যাগুলির গসাগু কত? কি করবে? গসাগু বের করতে বলেছে, গসাগু করো। 1365, 1560, 1755। দেখো এইটা প্রথমেই 5 দিয়ে ডিভাইড হবে। 5 দিয়ে গেলে কত হবে? দেখো 5 × 2 = 10, 5 × 7 = 35, 5 × 3 = 15। আবার 5 × 3 = 15, 5 × 2 = 10, 5 × 3 = 15, 2 × 5 = 5 × 5 = 25, 5 × 1। এবার দেখো 3 দিয়ে যাবে, সবগুলোই 3 দিয়ে, বা তোমরা আগেও 3 দিয়ে দিতে পারতে, কোনো অসুবিধা নেই। 3 × 9 = 27, 3 × 1 = 3, 3 × 4 = 12, 3 × 1 = 3, 3 × 1 = 3, 3 × 7 = 21। এবার দেখো এটা এইখানে গিয়েই তোমরা আটকে যাবে। এই 91, 104, 117 কত দিয়ে যাবে তোমরা বুঝতে পারবে না। এই জন্য আমরা বলি যে সব নাম্বারের টেবিল মুখস্থ রাখো। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার নামটা অবশ্যই মুখস্থ রাখবে। 1 থেকে 30 মিনিমাম বললাম, 1 থেকে 40 পারলে খুব সহজ, মানে খুব ভালো হয়। তাহলে এটা দেখো 13 দিয়ে যাবে। 13 × 7 = 91, 13 × 8 = 104, 13 × 9 = 100। তাহলে গসাগু কত হবে? গসাগু কিন্তু গসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা এগুলো আর গুণ করব না। গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র গুণ করব এই সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো গুণ করে দাও, গসাগু পেয়ে যাব। 13 × 3 = 39, 39 × 5, 39 × 5 গুণ করলে হবে 195। দেখো কত ইজিলি কোশ্চেনগুলো, মানে কত ইজি কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকে, একটু প্র্যাকটিস করলেই কিন্তু পারা যায়। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটা নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হয়, বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে? বলেছে দেখো এইখানে খুব ব্যাপারটা ইম্পর্টেন্ট। 5 বছরে 3 গুণ হয়, এই যে 3 গুণ, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। 3 গুণ মানে আমি যদি কোনো একটা ব্যাংকে কিছু পরিমাণ টাকা রাখি, 3 গুণ হবে মানে আমি যদি 100 টাকা রাখি 3 গুণ হয়ে যাবে, মানে 300 টাকা হবে। এই যে 300 টাকা হলো, 300 টাকাটা কি হিসাবে হলো? অর্থাৎ শুধুই কি ইন্টারেস্ট হলো, নাকি 300 টাকা যেটা তোমাকে ব্যাংক তোমায় 5 বছর পর ফেরত দেবে, সেটা সুদ এবং আসল মিলিয়ে 3 গুণ হলো? অর্থাৎ 300 টাকাটা কিন্তু সুদ প্লাস আসল মিলিয়ে। তার মানে এখানে আমি যদি আসল আমি 100 ধরে নিতে পারি, বা আমি সব অঙ্কের ক্ষেত্রে 1 টাকা ধরে নেব, সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন অনেক কম সময় হবে। তাহলে বলো সুদ প্লাস আসল কত টাকা হয়ে গেছে? সুদ প্লাস আসল স্যার এর 3 গুণ, 1 এর 3 গুণ হয়ে গেছে। 1 এর 3 গুণ মানে 3 টাকা।
তাহলে বলো সুদ প্লাস আসল 3 টাকা, আসল 1 টাকা, তাহলে সুদ কত টাকা? মাইনাস করে দিলেই পাওয়া যাবে 3 - 1 = 2 টাকা। একই না? এটুকুটা আশা করি বুঝতে পেরেছো। এইবারে সরল সুদের যে ফর্মুলা রয়েছে I = P/100, সেই ফর্মুলাতে ফেলে দেবো। এর থেকে আরো সহজ উপায় আমি তোমাদের বলে দেবো, এটা একদম বেসিক নিয়ম অনুযায়ী আমি করে দিচ্ছি। পরীক্ষার অ্যাপ্রোচ কি হবে সেটাও আমি বলে দেবো। এবার ফর্মুলাতে ফেলে দাও I = P/100। দেখো I এর ভ্যালু কত পেয়েছি? 2। I = ইন্টারেস্ট, P এর ভ্যালু 1, R এর ভ্যালু আমাদের বের করতে হবে, আর T এর ভ্যালু বলেছে 5 বছর বাই 100। এখান থেকে ক্যালকুলেট করে আমরা 5 আর 100 কাটাকাটি করে দাও, 5 20 100, 20 আর 2 গুণ করে দিলেই আমরা R এর ভ্যালু পেয়ে যাবো। 20 আর 2 গুণ করলে 40, তাহলে R এর পরিমাণ 40%। আশা করি বুঝতে পারলে। এটা একদম বেসিক নিয়ম অনুযায়ী, এটা করতেও তোমার 30 40 45 সেকেন্ড সময় লেগে যাবে। পরীক্ষায় কি করবে দেখো, পরীক্ষায় তোমরা যদি একটু প্র্যাকটিস করো একদম 10 সেকেন্ডে অঙ্কটা হবে। কি করবে, এখানে যত গুণ বলবে সেখান থেকে সবসময় 1 কমিয়ে দেবে। 3 গুণ বলেছে, সবসময় 1 কমিয়ে দাও 2 লিখলাম। যত বছর বলবে সেটা ভাগ করে দাও। আর যেহেতু সুদের হার সবসময় পার্সেন্টেজে বেরোয়, 100তে বেরোয়, তাহলে 100% গুণ করে দাও। দেখো এইটা ক্যালকুলেশন করো, 40 চলে আসবে। 5 আর 100 গুণ করলে 20, 5 আর 100 গুণ করলে দেখো 20 হয়ে যাবে, আর 20 আর 2 গুণ করলেই দেখো 40%। পরীক্ষার সেন্টারে এইটা করতে কত সময় লাগবে? 10 সেকেন্ডের বেশি সময় লাগবে? লাগবে না। চলো নেক্সট কোশ্চেন যাই। নিচের কোন গরিষ্ঠ সংখ্যাটির দ্বারা 259 এবং 847 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 7 অবশিষ্ট থাকবে? দেখো 7 অবশিষ্ট থাকবে, তার মানে কি ওই সংখ্যাগুলোয় 7 বেশি আছে। একটা ভাগের ক্ষেত্রে ভাগশেষ কেন থাকে, অবশিষ্ট কেন থাকে? নিশ্চয়ই ওই সংখ্যাটায় ওই ভাগশেষের পরিমাণটা বেশি থাকে। তার মানে এই যে 259 এবং 847 কে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে, কেন বেশি থাকে? এই 259 7 বেশি আছে, 847 7 বেশি আছে। তাহলে আমরা কি করব, ওই সংখ্যা থেকে 7 কমিয়ে দেব। কমিয়ে দেওয়া মানে বিয়োগ করা। তাহলে 259 থেকে আমরা 7 বিয়োগ করে দেব, 252। একই রকম ভাবে 847 থেকেও আমরা 7 বিয়োগ করে দেব, হবে 840। এবারে বলেছে, এবারে তাহলে কিন্তু 7 আর অবশিষ্ট থাকবে না। এই যে কমিয়ে দিলাম, এখানে কিন্তু আর 7 অবশিষ্ট থাকবে না। এবারে বলেছে কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা 252 এবং 840 দ্বারা ভাগ করলে বিভাজ্য হয়ে যাবে। কারণ এক্ষেত্রে কিন্তু আর ভাগশেষ থাকবে না, এবার কিন্তু ভাগ মিলে যাবে, বিভাজ্য হয়ে যাবে। তাহলে সেই বড় সংখ্যাটা কত হবে? সব থেকে বৃহত্তম সংখ্যাটা কি হবে? বৃহত্তম সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে, যদি কোনো অঙ্কে বৃহত্তম সংখ্যা বের করতে দেয় তাহলে 98% কেসে, 99% কেসে সেক্ষেত্রে গসাগু বের করতে হবে, এটা মাথায় রাখবে। আর যদি কোথাও লঘিষ্ঠ সংখ্যা বের করতে দেয় তাহলে সেখানে লসাগু বের করতে হবে। তাহলে এখানে গরিষ্ঠ সংখ্যা মানে বড় সংখ্যাটা বের করতে বলেছে, তাহলে এই দুটো সংখ্যার গসাগু বের করে দাও। 252 আর 840 এর গসাগু বের করে দাও, অ্যান্সার হয়ে যাবে, এসে যাবে আমাদের 252 আর 840। কত দিয়ে যাবে? এটা 4 দিয়ে যাবে। হ্যাঁ 4 দিয়ে যাবে। তোমরা 2 দিয়ে করতে পারো, আমি একেবারে 4 দিয়ে দিচ্ছি। 8 দিয়েও চলে যেতে না, 8 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে। 4 6 24, 4 3 12, 4 2 8, 4। এবার দেখো 3 দিয়ে যাবে, 3 2 6, 3 1 3, 3 7 21। আর কি যাবে? হ্যাঁ 7 দিয়ে যাবে। দেখো 7 3 21, 7 10 17। তাহলে একটু আগেই আমি বললাম গসাগুর ক্ষেত্রে এই নিচের গুলো নেব না, শুধুমাত্র এগুলো নেব। তাহলে এগুলো গুণ করে দাও, আমার অ্যান্সার এসে যাবে। 4 3 12, 12 × 7, অর্থাৎ 4 × 3 × 7 গুণ করে দাও, 84। তাহলে সব থেকে বৃহত্তম সংখ্যা হলো 84, যেটা দিয়ে 252 এবং 840 কে ভাগ করলে ভাগ মিলে যাবে, বিভাজ্য হয়ে যাবে, এবং 259 এবং 847 কে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। তাহলে অ্যান্সার হলো কত? 84। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে ভিডিওটা আবার ব্যাক করে দেখবে, হোপফুলি তোমরা বুঝে যাবে। চলো নেক্সট কোশ্চেন। কোন সংখ্যার 25 এর কোন সংখ্যা
25-এর 1/3 থেকে 6 বেশি, তাহলে সংখ্যাটি কত? তাহলে একটা সংখ্যা আছে, সেটা কি বলেছে, এটা খুব ইজি কোশ্চেন। 25-এর 1/3 থেকে 6 বেশি। 25-এর 1/3, 25 এর আছে, গুণ করব 1/3 থেকে 6 বেশি। 6 বেশি মানে +6। এইটা ক্যালকুলেশন করে দাও, অ্যান্সার এসে যাবে। তাহলে এখানে এলসিএম হবে 3, 25 প্লাস 18, 25 আর 18 অ্যাড করলে 43/3। তার মানে এটা কত হচ্ছে? 14×3 = 42 হয় না? 14.33। দেখো কোন কোশ্চেন হয়েছে, অপশন ডি তে রয়েছে 14.33। এটা শুধুমাত্র ক্যালকুলেশন করলেই তোমাদের অ্যান্সারটা চলে আসবে। নেক্সট কোশ্চেন যাই। আমাদের আজকে লাস্ট কোশ্চেন, 10খানা কোশ্চেন হয়ে গেল। পার্ট 2 ভিডিওতে আমরা আরো 10খানা কোশ্চেন, টোটাল 20খানা কোশ্চেন 2019-এর ওয়ার্ডারের এক্সামে আসা সলিউশন আমরা করিয়ে দেব। এটা পার্ট 1। এরপরে আমি আবার তোমাদের জন্য পার্ট 2 ভিডিও নিয়ে আসবো, সেখানে আরো বাদবাকি 10খানা কোশ্চেন ম্যাথ থাকবে। চলো, এইটা সলিউশন করতে হবে, খুব ইজি কোশ্চেন, তোমরা প্রত্যেকে পারবে। তবুও আমি একবার করে দিই। বলেছে 36-এর এর থাকলে আমরা জানি গুণ করতে হয় 0.4%, পার্সেন্ট চিহ্ন তুলে দিলাম। এই পার্সেন্ট চিহ্নটা তুলে দিলে তোমরা জানো 100 দিয়ে ভাগ করে দিতে হয়। আবার এখানে একখানা সংখ্যার পর, একখানা অঙ্কের পর দশমিক রয়েছে, তুলে দিলে আবার 10। দেখো এখানে আমরা কিন্তু আর কাটাকুটি করব না, কারণ মনে রাখবে হরে যদি কোথাও 1-এর পরে 0 চলে আসে, ভুলেও তোমরা কাটাকাটি করতে যাবে না। এখানে দেখো 4 দিয়ে কাটবে, 4 9 36, 4 25 100। যদি তোমরা এই কাটাকুটিটা করে দাও, তোমরা ফেঁসে গেছো পরীক্ষার সেন্টারে, ক্যালকুলেশন কঠিন হয়ে যাবে। একদম কাটাকুটি করবে না। যদি কোথাও হরে 10 আসে বা 100 আসে বা 1000 আসে, মোটামুটি 1-এর পরে যদি 0 থাকে, তাহলে মোটেও সেগুলো কাটাকুটি করবে না। কি করবে? লবের গুণ করে দাও। 36 আর 4 গুণ করে দাও। 36 আর 4 গুণ করলে 144, আর নিচে আসছে 1000। এবার যেহেতু 3খানা 0 আসছে 1-এর পর, তাহলে এখানে 3টে সংখ্যার পর দশমিক দিয়ে দাও। তাহলে 3টে সংখ্যার পর দশমিক দিয়ে দিলে অ্যান্সার এসে যাবে 0.144। দেখো কোন অপশন বি তে রয়েছে 0.144। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল আইকনটা টিপে দাও। পরবর্তী ভিডিও যখন আমরা আপলোড করব, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আর ক্লাসটা ভালো লাগলে পরবর্তী ভিডিওগুলো তোমরা ফলো করো, চ্যানেলটা ফলো করতে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো। এই ক্লাসটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।